পরিচিত কণ্ঠস্বরের উত্তেজিত আওয়াজে অনুজার নিদ্রা ভঙ্গ হল। সম্ভবত ড্রয়িং রুম থেকে উঁচু আওয়াজের কথোপকথন ভেসে আসছে। সদ্য ঘুম ভাঙা তখনও ঠিক বুঝে উঠতে পারছিল না কার কণ্ঠস্বর। কিছুটা চেনা চেনা লাগছে বটে, এর আগেও এমন কণ্ঠে কথা শুনেছে সে। অনুজা চোখ বন্ধ করেই ভাবতে লাগল কে। তাৎক্ষণিক মনে পড়ে গেল ইজহানের বড় বোন মুশফিকা নয়তো। উচ্চ আওয়াজের কারণ বুঝতে সময় লাগল না অনুজার। হঠাৎ করে একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ায় নিশ্চয়ই তিনি এত উত্তেজিত। অনুজা দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনটা কয়েক ঘন্টার মধ্যে কেমন অপ্রত্যাশিতভাবে বদলে গেল। হাতির শরীর বানিয়েছিস? এত ওজন কেন তোর? দেখি সর, হাত পা আমার পাউডার হয়ে গেল। ইজহানের কথায় অনুজা তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল। ঘুম ভাঙার পর নিজেকে উষ্ণতার মাঝে আবিষ্কার করে পুনরায় চোখ বন্ধ করে নিয়েছিল। সে বুঝে উঠতে পারেনি সে আসলে ইজহানের বুকে মাথা ও গায়ের ওপর পা উঠিয়ে ঘুমিয়েছিল। সেসব কথা ভাবতেই লজ্জায় অনুজার সাত আসমান নিচে ধসে পড়তে মন চাইছে। কি ভাবল ইজহান? অনুজার লজ্জারাঙা মুখখানা দেখে ইজহান দুষ্টু হেসে পুনরায় বলল, কি খাস তুই? প্রতিদিন সকালে কয়টা পরোটা খাস? দুপুরে কয় পট ভাত খাস বলতো? আমাকেও তো খেতে হবে। হাতির মতো শরীর সহ্য করতে হলে নিজেকেও তো হাতি বানাতে হবে, তাই না? না হলে তো আমি গুড়গুড়ু হয়ে যাব তোর ভারে। ইস, কি লজ্জাজনক কথা! ইজহান ভাই এত লাগাম ছাড়া কেন? অনুজা বলে উঠল, মোটেও আমি হাতি না। ৫০ কেজি ওজনে নিশ্চয়ই কেউ হাতি হয়ে যায় না। মোটেই হ্যাঁ। নিজের ওজন বুঝবি কিভাবে? বুঝব তো আমি। বাই দ্য মেঠোপথ, ঘুম ভালো হয়েছে? অনুজা মাথা নাড়িয়ে সাই জানাল। ইজহান লোকটা সাংঘাতিক, সে আগেই জানত, কিন্তু তার জানা অজানায় আরও নতুন তথ্য যোগ হচ্ছে। অনুজা ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে ইজহান পেছন থেকে তড়িঘড়ি করে অনুজার কোমর পেঁচিয়ে ধরল। পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেলেও হঠাৎ পুরুষালী হাতের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল অনুজা। ইজহান হয়তো অনুজার অস্বস্তি বুঝতে পেরেছিল। হাতটা সরিয়ে নিয়ে বলল, একটু দেখে চলতে পারিস না? পড়ে গেলে বেড টেবিলের কোনায় লেগে রক্তারক্তি অবস্থা হতো। অনুজা ইজহানের কথায় কিছুটা স্বাভাবিক হল, কিন্তু পা বাড়াতে গিয়ে লক্ষ্য করল তার শাড়িটা খুলে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। এবার সে অসহায় দৃষ্টিতে ইজহানের দিকে তাকাল। তা দেখে ইজহান মাথায় হাত রেখে বলল, দেখো, মেয়ে মানুষ কত প্যারা দেয়, এজন্যই বিয়ে করতে চাইছিলাম না। শাড়ি কিভাবে খুলল? শাড়িটাও ঠিকভাবে সামলাতে পারিস না? আমার ১ ডজন বাচ্চা কাচ্চাকে কে সামলাবে বলো তো? আমি তো ভেবেই কোমায় চলে যাচ্ছি। অনুজা হতাশ। সে জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় ধপ করে বিছানায় বসে পড়ল। এ কোন পাগলের পাল্লায় পড়ল সে? মোটে বিয়ে করবে না, আবার এখন ১ ডজন বাচ্চার স্বপ্ন দেখে। চিন্তায় ইজহানের কপালে দুটো ভাঁজ পড়ল, যেন শাড়ি খুলে যাওয়া নিয়ে সে বড়ই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাবাভাবির শেষে শুধালো, শাড়ি পরতে পারিস? না। ইজহান ইউটিউব ঘেটে শাড়ি পরার ভিডিও অন করে অনুজার হাতে দিল, তারপর নিজে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াল। ভিডিও বেশ কয়েকবার মনোযোগ দিয়ে দেখলেও শাড়িটা পূর্বের ন্যায় ঠিকঠাক পরতে পারল না অনুজা। হাঁটতে গিয়ে পায়ে বেঁধে যাচ্ছে, পা বাড়িয়ে সামনে আগাতে পারছে না। অনুজা নিজের ভুল বুঝতে পারল না। অতপর হতাশ হয়ে বসে রইল। তার জীবন হতাশায় ছেয়ে গিয়েছে। যেখানে যাচ্ছে, যেটাই করছে, সবেতেই হতাশা। ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে অনুজাকে বিষণ্ণ বদনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শাড়ি ঠিকঠাক পরতে পেরেছিস? প্রতি উত্তরে অনুজা বলল, না, কোথায় যেন ভুল হচ্ছে, পায়ে বেঁধে যাচ্ছে হাঁটতে গেলে। ইজহান টাওয়াল দিয়ে ভেজা মুখ মুছে দরজা খুলে বাইরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, দেখি, আম্মাকে পাঠাচ্ছি। ফাতিমা বেগম রান্না করছেন, তার পাশে বড় মেয়ে মুশফিকা বসে বকবক করে যাচ্ছে। তার কথার বিষয়বস্তু হলো একমাত্র মেয়েকে রেখে কিভাবে তারা ছেলের বিয়ে দিতে পারল। কত শখ ছিল ভাইয়ের বিয়ে নিয়ে। ফাতিমা বেগম বারবার বুঝিয়েও মুশফিকাকে থামাতে পারলেন না, তাই হতাশ হয়ে রান্নাবান্নার কাজে মনোযোগ দিলেন। কিচেনে ইজহানের উপস্থিতি চোখে পড়া মাত্রই হৈ হৈ করে উঠল মুশফিকা। ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে আমাকে পর করে দিলি তোরা? কত ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে, কত সাজগুজ করব, আনন্দ মজা করব। সেসব কিছু তো হলোই না। আরও বিয়ের কথাটা পর্যন্ত আজ সকালে জানলাম। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আমার ইচ্ছাই বালি ঢেলে দিয়েছিস। মুশফিকার চোখ ভিজে উঠল। সে সত্যিই দুঃখ পেয়েছে তার ভাইয়ের অপ্রত্যাশিতভাবে হঠাৎ বিয়েতে। ইজহান মুশফিকাকে কিছুই বোঝাতে গেল না। ফাতিমা বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। ফাতিমা বেগম ছেলের অসহায়ত্ব বুঝলেন। মেয়েকে দ্বিতীয়বারের মতো সবটা বুঝিয়ে বললেন। ইজহান ইতস্তত করে বলে উঠল, আসলে পায়ে বেঁধে অনুজার শাড়িটা খুলে গিয়েছে,
যদি একটু পড়িয়ে দিয়ে আসতে। মুশফিকা মুচকি হাসছে। ইজহান যেন আরও লজ্জায় পড়ে গেল। মুশফিকা বলল, সে কি রে, আগে বলবি না? দেখি সর, আমি যাচ্ছি। ভাইয়ের বউ দেখব নাকি? তোদের মতো নিষ্ঠুর না। ওর জন্য আসার সময় একটা ছোট্ট চেন নিয়ে এসেছি। বলতে সময় নিলে উৎফুল্ল চিত্তে অনুজার কাছে যেতে সময় নিল না মুশফিকা। সে একটু আবেগী, কিন্তু মনটা বড্ড সরল, কোনো প্যাচগোজ নেই। মুশফিকা চলে যেতে ইজহান মন খারাপ করে মায়ের উদ্দেশ্যে বলল, বুবু খুব দুঃখ পেয়েছে তাই না? বাবা কাজটা মোটেও ঠিক করেননি, ভাবার জন্য একটু সময়ও দেননি। লোকের কথায় বাবা কবে থেকে এত কান দিতে শিখলেন আম্মা? আমি নিজেও জানি না বাবা। এত বুদ্ধিমান একজন মানুষ অভুজের মতো কাজ কিভাবে করলেন আমি বুঝতে পারি না। কিন্তু বাবা, জীবন হচ্ছে স্রোতের মতো, যখন যেদিকে বয়ে চলবে সেদিকেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, না হলে মুখ থুবড়ে পড়তে হয়। আমি জানি বিয়ে করার মতো মানসিকতা তোদের কারোই ছিল না, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো মেনে নিয়ে মানিয়ে চলতে হবে, তাই না? ইজহান শুকনো কণ্ঠে প্রতিউত্তরে বলল, জি আম্মা। অনুজা। মুশফিকার উপস্থিতি এবং কণ্ঠস্বরে অনুজা আরেকটু গুটিয়ে নিল। মুশফিকা ধপ করে অনুজার পাশে বসে পড়ল। শুধালো, তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো চলছে আলহামদুলিল্লাহ। তাই এভাবে জড়সড় হয়ে বসে কেন? শাড়ি খুলে গিয়েছে বুঝি? এসো আমি পরিয়ে দিচ্ছি। মুশফিকা অনুজাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, বেশ বেলা হয়ে গেছে। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই? অনুজা নিঃশব্দে মুশফিকাকে অনুসরণ করে চলল। অনুজার মাথায় বড় করে আঁচল তুলে দিয়েছে মুশফিকা। হালকা গোলাপি রঙা জামদানি শাড়ি আর গলার চিকন চেনে অনুজাকে আরেকটু বড় করে তুলেছে ইজহানের চোখে। অনুজার সকালের নতুন রূপে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল ইজহান। অস্বীকার করতে পারল না তার ষোড়শী দারুণ সুন্দর। কি সুন্দর গোলুমুলু বারবি ডলের মতো লাগছে। মন চাইছে টপাটপ দুগালে দুটো চুমু এঁকে দিই। ইজহান নিজের অনুভূতিগুলোতে লাগাম টানতেই কিন্তু যাহ, অনুভূতিগুলোতে লাগাম টানতে হবে, না হলে যে বিপদ। বিছানার উপর এক গাদা শপিং ব্যাগ, সবটাতেই কিছু না কিছু আছে। মুশফিকা উৎফুল্ল চিত্তে এক এক করে অনুজাকে সব খুলে দেখাচ্ছে। অনুজা বিরস বদনে চুপটি করে বিছানার এক কোণায় বসে আছে। ব্যাগগুলোর 5টাতে সুতি 3 পিস, একটাতে দুটো আবায়া, আরেকটাতে দুটো শাড়ি, আর শেষের ব্যাগ দুটোতে দুজোড়া পায়ের জুতা। এক এক করে অনুজাকে বুঝিয়ে দিচ্ছিল মুশফিকা। সে সকালবেলায় ব্রেকফাস্টে সেরে ইজহানকে নিয়ে বেরিয়েছিল শপিংয়ের উদ্দেশ্যে। অনুজা গতকাল থেকে এক শাড়ি পরে আছে। ওদের বাসা থেকে জামাকাপড় না এনে নতুন বউয়ের জন্য নতুন পোশাক কিনে আনাটাই সে উত্তম মনে করেছে। মুশফিকে অনুজার উদ্দেশ্যে বলল, পছন্দ হয়েছে অনুজা, নিজের পছন্দের নিয়ে এলাম, এরপর থেকে তুমি পছন্দ করে কিনে নিও কেমন? অনুজা প্রত্যুত্তরে শুধু মাথা দুলালো, অর্থাৎ তার পছন্দ হয়েছে। হঠাৎ ফাতিমা বেগম এসে বললেন, হয়েছে দেখানো, দুপুরের খাবার সময় হয়ে এলো, এখনও অনুজার গোসল হলো না, তুই বকবক পরে করিস, ওকে গোসলে পাঠা। মুশফিকে সাড়া জানিয়ে বলল, হ্যাঁ তাই তো, অনুজা, এখান থেকে এই লাল রঙা কামিজ সেটি নিয়ে যাও, তোমাকে ভালো লাগবে, নতুন বউ লাল রং না পড়লে চলে? অনুজা বিনা বাক্য ব্যয়ে মুশফিকার বেছে দেয়া পোশাকটি নিয়ে ওয়াশরুমে ঢুকল। মুশফিকা মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, তাহলে আগামীকাল অনুষ্ঠান সেরে ফেল, ওর 2 দিন বাদে পরীক্ষা, পরে তো পরীক্ষা বেঁধে যাবে, শুধু যাদের না বললেই নয় তাদের নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করবে। ওদের বিয়ে হয়েছে অনেকেই জানেন না, দেখা গেল ওদের দুজনকে একসাথে দেখে আবার কে কি বলে বসবে। ফাতিমা বেগম মেয়ের কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা, 2 দিন বাদে মেয়েটার পরীক্ষা, অথচ গোটা একটা রাত দিন চলে গেল, এখনও বই হাতে বসতে পারল না। তুই এক কাজ করিস, দুপুরে খাওয়া দাওয়া শেষে ওদের বাসা থেকে বইগুলো নিয়ে আসিস। আচ্ছা আম্মা, তা ইছান কথায়, দেখছি না যে? বাবুকে নিয়ে ছাদে গিয়েছে। ওহ। অনুজা বেশ সময় নিয়ে গোসল করল। গতকাল সন্ধ্যা থেকে জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার ক্ষয়ক্ষতি হিসেবে চেহারাতেও বেশ পরিবর্তন এসেছে। চোখের নিচে হালকা কালো হয়ে গেছে, মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। অনুজা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মুশফিকা তখনও বসে আছে। অনুজাকে দেখে মুশফিকা বলে উঠল, ড্রেসিং টেবিলের বাম কর্নারের তাকে তোমার সব কসমেটিক্স আমি সাজিয়ে রেখেছি, গেলেই পাবে। অনুজা ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। গতকালের পর থেকে ইজহান রমিজউদ্দিনের দিকে চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছে। কেমন যেন অস্বস্তি ঘিরে ধরছে তাকে। খাবার টেবিলে যখন পিনপতন নীরবতা বিরাজ করছে, তখনই রমিজউদ্দিন বলে উঠলেন, বিকালে আমার সাথে বেরিয়ে তো ইজহান। ইজহান কিছু না বললেও মুশফিকা জিজ্ঞাসা করল, কোনো সমস্যা হয়েছে আব্বা, কোথাও যাবে তোমরা? রমিজউদ্দিন বললেন, না, সেরকম কিছু না, কিছু কেনাকাটা করার দরকার, তাই যাওয়া প্রয়োজন। ইজহান ছোট করে বলল, আচ্ছা, যাব।
দুপুরে খাওয়া দাওয়ার পরে অনুজা চুপচাপ বসেছিল রুমে। হঠাৎ মুশফিকা এসে ব্যাগ ভর্তি বই খাতা অনুজার সামনে রাখল। সে এতগুলো বই আনতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে। বেড টেবিলের ওপর রাখা জগ থেকে এক গ্লাস পানি ভরে ঢক ঢক করে গিলে ফেলল। তারপর অনুজার উদ্দেশ্যে বলল, একটা দিন তো গেল হেলাফেলা করে, আর সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং পড়তে বসো, কাল থেকে কোচিংয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আপু, আম্মু কেমন আছে? অনিশা, আরিশ, ওরা ভালো আছে? মা ভাই বোনদের কথা বলতেই অনুজার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল। একটা দিন অতিবাহিত হতে যাচ্ছে, অথচ মা ভাই বোনদের সে দেখেনি। মুশফিকা অনুজার কাঁধে হাত রেখে বলল, সবাই ভালো আছে। ওরা কাল সবাই আসবে তো? কাল ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করবে আম্মা। কাল কিছুটা সময় হয়তো পড়ার সময় পাবে না। আর সময় নষ্ট করে কাজ নেই, তুমি বরং পড়তে বসো, আমি বাবুর কাছে যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা আপু। অনুজা মনোযোগ দিয়ে পড়া শুরু করল। পড়তে পড়তে বিকাল হয়ে গিয়েছে। অনুজা এবার চেয়ার টেবিল ছেড়ে উঠল। একটু হাঁটাহাঁটি করা দরকার, কোমর লেগে আসছে। এমন সময় দরজার ওপাশ থেকে মুশফিকার কণ্ঠস্বর শোনা গেল, অনুজা। অনুজা দরজা খুলে দিল, কিন্তু মুশফিকার দিকে তাকিয়ে চমকে উঠল। মুশফিকার পাশেই দাঁড়িয়ে আছে অনুজার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইসরাত। অনুজা গিয়ে জড়িয়ে ধরল ইসরাতকে। মুশফিকা দুই বান্ধবীকে একা ছেড়ে মুচকি হেসে বেরিয়ে আসলো। এখন সময় ওদের, সেখানে তার না থাকাটাই বেটার। গতকালও তো কোচিংয়ে দেখা হয়েছিল, ফোনেও কিছু বললি না। বুঝলাম না, এক রাতের মধ্যে বিয়ে কি করে হলো? শ্বশুরবাড়ি চলে আসলি? ইসরাতের একের পর এক প্রশ্নবাক্যে অনুজা বলল, তুই শান্ত হয়ে বস, বলছি সব। তুই চুপ থাক, একমাত্র বেস্টুর বিয়ে আর আমি কিছুই জানতে পারলাম না। এত নিষ্ঠুর হতে পারলে কি করে? আজ যদি তোর খোঁজে না আসতাম, জানতেই পারতাম না মহারানী বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে। অনুজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজে কি জানতাম? বিয়ের কিছুক্ষণ আগেও জানতাম না আমার বিয়ে হবে। এক দমকা হাওয়ায় জীবনটা কেমন উল্টে পাল্টে দিল। জানানোর সুযোগটাই তো পেলাম না। প্লিজ, ভুল বুঝিস না। অনুজার কথা শুনে ইসরাত নড়ে চড়ে বসল। রহস্যের গন্ধ পাচ্ছে। সে এমনিতেও থ্রিলার প্রেমী। দুই ভ্রুদ্বয়ের মাঝখানে দুটো ভাঁজ ফেলে শুধালো, সবটা বলতো, রহস্য রাখিস না। কি হয়েছিল? আন্টির মন খারাপ দেখলাম। অনুজা ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করল তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব শুনে ইসরাতের মুখ থমথমে হয়ে গেল। বলল, লোকের কথা এভাবে কান দেওয়া মোটে উচিত হয়নি। এখন মানুষ এতটা বোকা আছে নাকি? কিন্তু অনুজা, ব্যাপারটা যদি সত্যিই প্রেমের হতো, তাহলে কিন্তু তোদের অনাকাঙ্ক্ষিত বিয়েকে প্রেমদণ্ড হিসাবে আখ্যায়িত করাই যেত। প্রেম করার দায় দণ্ডিত দুজন নরনারী। তা আমাদের দুলু কোথায়? কি জানি কোন চিপায় গিয়ে বসে আছে। ইসরাত অনুজার কানে ফিসফিসিয়ে বলল, তবে যাই বল, বাড়িটা কিন্তু বেশ সুন্দর। এমন কাউকে পেলে আমাকে জানাস, আমি এমনিতে রাজি হয়ে যাব। বুঝলি, সিঙ্গেল জীবন পানসে লাগে রে। ইসরাতের মুখ হাসি হাসি ভাব। অনুজা স্বস্তির শ্বাস নিল। যাক, বেস্টুর রাগ ভাঙানোই গিয়েছে তবে। ইসরাত একমাত্র বেস্ট ফ্রেন্ড অনুজার, আর অনুজাও ইসরাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড। দুজনের বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে। কিচেনে মেহমানের জন্য নাস্তা বানাচ্ছিল মুশফিকা। ফাতিমা বেগম বাবুকে নিয়ে তার ভাইয়ের বাসায় গিয়েছেন। রমিজউদ্দিন, ইজহান কেউই বাসায় নেই। হঠাৎ কলিং বেল বেজে উঠল। প্যানে নুডলস। আরেক চূড়ায় দুধ জাল হচ্ছে চায়ের জন্য। যে কোনো সময় দুধ উতলে উঠতে পারে। এ মুহূর্তে এক পাও কিচেন থেকে সরানো যাবে না। অজ্ঞতা মুশফিকা জামিলার মাকে ডেকে বলতেই তিনি গিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে জামিলার মায়ের হাসি প্রশস্ত হল। পৃথিবীর আরেকটা ভালো মানুষ তার সম্মুখে। ভদ্রলোক নিজেই জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? ওয়ালাইকুমুস সালাম, আসি আল্লাহ রহমতে ভালা। আব্বাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভদ্রলোক ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বাড়ির সবাই কোথায়? এত নীরব কেন? আফা, ভাইজান, ইজহান আব্বা বাড়িতে নাই। নতুন বউ তার বান্ধবীর সাথে গপ্প করে, আর মুশফিক আম্মায় কিচেনে কি যেন বানায়। প্রত্যুত্তরে বাড়ির সবার অবস্থান বিশ্লেষণ করে জামিলার মা লম্বা শ্বাস নিলেন। ভদ্রলোক বললেন, ও আচ্ছা, বুঝেছি। বাবু কোথায়, ঘুমাচ্ছে নাকি? না, আফা বাবুরে নিয়ে ওনার ভাইয়ের বাসায় গিয়েছেন।
ভদ্রলোক অস্বস্তি বোধ করছেন। এ মুহূর্তে তার এক দৌড়ে কিচেনে চলে যাওয়া উচিত, কিন্তু জামিলার মায়ের জন্য যেতে পারছেন না। কি থেকে কি ভাববেন, ইতস্তত বোধ করে বললেন, আচ্ছা আমি তাহলে অপেক্ষা করি, আমি তাহলে যান। আম্মারে খবর দিব? না থাক, আমি অপেক্ষা করছি। জামিলার মা ড্রয়িং রুম ছাড়তেই ভদ্রলোক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে কিচেনে ব্যস্ত হাতে রান্না করা যুবতী রমণীকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। রমণীর বুঝতে বাকি রইল কার আগমন। অজান্তেই মুখের কোণে একটুকরো সুখের হাসি ফুটে উঠল। কি করছ? কেউ দেখে ফেললে কি ভাববে? ছাড়ো তো। মুশফিকা কপট রাগ দেখিয়ে কথাগুলো বললেও ভদ্রলোকের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তার পুরুষালী হাতের বাঁধন আরেকটু শক্ত হল। অর্ধনগ্ন ঘাড়ে মুখ খুঁজে মোহনীয় কণ্ঠে বলে উঠল, বৌগো, কি নিষ্ঠুর তুমি! গত 8.5 ঘণ্টা আমাকে ছেড়ে রয়েছ, অথচ একটা বার খবর পর্যন্ত নিলে না। শালাবাবু বউয়ের কোলে আরামে ঘুমাচ্ছে, অথচ আমাকে একা করে তুমি চলে আসলে। এটা কি ঠিক হলো? মুশফিকা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখল তার মানুষটার মুখটা চুপসে গেছে। মুশফিকা চিন্তিত স্বরে শুধালো, খাওনি তাই না? এত অবুঝ কেন আহিদ? সকাল দুপুর নিশ্চয় না খেয়েছিলে। দিব্যে ছিলে, একটা খোঁজ পর্যন্ত নাওনি। মানুষটার ভালোবাসা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সেই 5 বছরের পরিণয়, অথচ আহিদের আচরণে মনে হয় নিউলি ম্যারিড কাপল। অনুতপ্ততায় ছেয়ে গেল মুশফিকার শ্যামবর্ণের মুখখানা। নরম স্বরে বলল, সরি গো, একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছ, নতুন বউ বাড়িতে। বিগত 8.5 ঘণ্টা আমাকে ছেড়ে দিয়েছ। দুবেলা খাবার সময় তোমার মায়াময় মুখ দেখা থেকে আমাকে বঞ্চিত করেছ। এখন ফটাফট 800টা চুমু দাও। তোমাকে না দেখে মুখটা দেখো কেমন শুকিয়ে গিয়েছে। আহিদের আবদার শুনে মুশফিকার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। অবাক স্বরে বলল, 800টা? অবশ্যই, 8.5 ঘণ্টায় 850টা হয়। তোমার কথা ভেবে 50টা ছেড়ে দিলাম। এখন কথা না বাড়িয়ে ফটাফট চুমু দাও তো, আমার সহ্য হচ্ছে না। চার নাস্তাটা দিয়ে আসি, তারপর দিব, ঠিক আছে? আহিদ নাছোড় বাঁধা, তার এক কথা, আগে চুমু পরে যাওয়া। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ বেবি। দাঁড়াও, বলেই ফটাফট মুশফিকার পুরো মুখে কমপক্ষে 20টা চুমু এঁকে দিয়ে তবেই সে ক্ষান্ত হয়েছে। অন্যদিকে মুশফিকা যেন কেঁদেই ফেলে। আহিদ মুশফিকার করুণ মুখশ্রীর দিকে তাকিয়ে পুনরায় আরেকটা চুমু দিয়ে দুষ্টু হেসে বলল, কাঁদে না ডার্লিং, এটা তোমার একমাত্র জামাইয়ের ভালোবাসা, বরং শুকরিয়া আদায় করো, আমার মতো এত ভালো একজন মানুষ পেয়েছ। মুশফিকা আর কথা বাড়ালো। দ্রুত ট্রেতে নুডলস, চায়ের কাপ, আলুর পাকোড়া সাজিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল আহিদের থেকে। কি ভয়ঙ্কর পুরুষ! তার রোমান্টিক অত্যাচারে বেচারা মুশফিকার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বটা কিছুটা অগোছালো হয়েছে, ভুল ত্রুটিগুলো মার্জিত ভাষায় ধরিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে এবং নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেল গল্পের ভাণ্ডারকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে কোনো গল্প কখনো মিস না